কারো তাবেদারি নয়, নির্বাচন কমিশন রেফারির ভূমিকায় থাকবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি এগিয়ে নিয়ে যাচ্ছে ইসি। এ লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে কমিশন বদ্ধপরিকর। তিনি বলেন, ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন আয়োজনে সরকারের সাথে নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি। সকালে আগারগাঁও নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে ঈদ পরবর্তী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন সিএসি। বিস্তারিত জানাচ্ছেন ঐশী গোস্বামী প্রভা। নির্বাচন কমিশন ভবনের সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা ও মত বিনিময় করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এ সময় কর্মকর্তাদের নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা পালনের নির্দেশনা দেন তিনি। যারা যারা খেলতে চান তারা যাতে নির্বিঘ্নে খেলতে পারেন সেই ব্যবস্থাটা করে দেব। আমরা রেফারির কাজ করব। সভা শেষে সংবাদ সম্মেলনে জাতীয় নির্বাচন আয়োজন নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সিইসি। আইন অনুযায়ী কাজ করবেন, কারো দ্বারা প্রভাবিত হয়ে নয়, কারো পক্ষে নয়, যে কোনো দলীয় স্বার্থ বিবেচনায় আপনারা কোনো কাজ করবেন না। একদম আইন অনুযায়ী নিরপেক্ষতার সাথে আপনারা দায়িত্ব পালন করবেন। তিনি বলেন, জাতীয় সংসদ ভোটের প্রস্তুতি এগিয়ে নিয়ে যাচ্ছে ইসি। ভোটের মাঠে সবার সমান সুযোগ থাকবে বলে জানিয়ে সিইসি বলেন, অতীতের মতো প্রহসনের নির্বাচন আর পুনরাবৃত্তি হবে না। কেউ যদি মনে করে থাকে যে বাক্স লুট করে নিয়ে যাব, কেন্দ্র দখল করে আমি জিতে যাব, অতীতে যা হয়েছে তারা দিবা স্বপ্নে আছে। এই জিনিস এবার হতে দেব না ইনশাআল্লাহ। এ সময় লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক প্রসঙ্গে সিইসি বলেন, সরকার বলা মাত্রই নির্বাচনের জন্য প্রস্তুত থাকবে নির্বাচন কমিশন। সরকারের থেকে যদি ধারণা পাই, আমরা সেই অনুযায়ী ইলেকশন ডেলিভার করার জন্য প্রস্তুত আছি এবং প্রস্তুতি নিচ্ছি। জুনের মধ্যে হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ ও নির্বাচনের চূড়ান্ত সময়সীমা ঠিক হলে ভোটের 2 মাস আগে তফসিল ঘোষণা করা হবে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। আমরা হালনাগাদ যেটা এটা জুনের মধ্যে শেষ হয়ে যাবে। শিডিউল কখন ঘোষণা করি, ভোটের মাস 2 আগে ঘোষণা করব। যখন ঘোষণা করব তখন আমার কাছে যে ভোটার তালিকা যে থাকবে, তখন তাদের তো ভোটার যোগ্য হইতে হবে। লন্ডনে ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠকে সন্তুষ্ট অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। তবে কোনো রাজনৈতিক দলের অসন্তোষ থাকলে তা প্রধান উপদেষ্টাকে জানানোর অনুরোধ জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। সংলাপের মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান সম্ভব বলেও মনে করেন তিনি। এদিকে ঈদের টানা 10 দিনের ছুটি শেষে অফিস করেছেন অধিকাংশ উপদেষ্টা। রিপোর্ট মাহবুব কবির চপলের। লন্ডনের এক বৈঠকে অনেকটাই কেটে গেছে ঢাকার কালো মেঘ। ফেব্রুয়ারিতে নির্বাচনের ইঙ্গিতে স্বস্তি বিএনপিতে। তবে ওই বৈঠক নিয়ে অস্বস্তিতে এনসিপি, জামাত সহ অনেক রাজনৈতিক দল। প্রধান উপদেষ্টার নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন দলগুলোর নেতারা। তাদের কিছু বলার থাকলে প্রধান উপদেষ্টাকে জানানোর পরামর্শ পরিবেশ উপদেষ্টার। আমার কাছে পরিস্থিতিটা বেশ স্বস্তিকর মনে হচ্ছে। হ্যাঁ, আর এখন রাজনৈতিক দলগুলো তার অবস্থান থেকে কথা বলবেন। রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টার ব্যাপারে যদি কোনো কথা বলেন, এটা প্রধান উপদেষ্টার সাথেই ওনারা নিশ্চয়ই কথা বলবেন। আপনি রাজনীতি বলেন, নির্বাচনী বলেন, গণতন্ত্রই বলেন আর সংস্কারই বলেন, প্রত্যেকটাই ডায়ালগের মাধ্যমে আগাতে হবে। আমি সেই জন্য ডায়ালগটা হচ্ছে এটাকে একটা সুসংবাদ মনে করি। এদিকে 10 দিন ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করেছেন বেশ কয়েকজন উপদেষ্টা। প্রাণী সম্পদ উপদেষ্টা জানান, এবার রাজনৈতিক কোরবানি না হয় পশু কোরবানি কমেছে। 1,25,00,000-এর মতো আমাদের সাপ্লাই ছিল। এবার মানে কোরবানি হয়েছে আমি জানি 97 লাখ বা এরকম। যদিও বড় গরু এবার বিক্রি হয়নি তেমন, তার মানে রাজনৈতিক গরু মানে কোরবানি হয়নি আর কি। ঈদে যাতায়াত আর বিদ্যুৎ ব্যবস্থাপনা নিয়ে কথা বলেন সড়ক পরিবহন ও জ্বালানি উপদেষ্টা। বলবো না যে একদম ওই যে রমজানের মতো নির্বিঘ্ন হয়েছে, বাট ওভারঅল এটা আর কি যে ঠিক ছিল। এখন গ্রামেও ঘরে ঘরে কি বলে ফ্রিজ, ঘরে ঘরে এসি, তো এর ফলে ওই এর প্যাটার্নটাও পরিবর্তন হয়ে গেছে এবং এটার ফলে কিছু কিছু জায়গায় বিদ্যুতের সমস্যা হয়েছে। ঈদের পর প্রথম কর্মদিবসে অনেকটা ঢিলে ঢালা ছিল অফিসের কার্যক্রম।
দুই ঈদে লম্বা ছুটি দেওয়ায় অন্তর্বর্তী সরকারের উপর সন্তুষ্ট সরকারি চাকরিজীবীরা। তবে অসন্তুষ্টি আছে বেতন ভাতা আর নতুন আইন নিয়ে, যা দূর করবার তাগিদ দিচ্ছেন তারা। রাজধানীর উত্তরায় র্যাবের পোশাক পরে টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয় কোর কমিটির বৈঠক শেষে তিনি আরও জানান, যে কোনো সময় নির্বাচন হলে নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় ভারতকে অমানবিকভাবে পুশ ব্যাক না করার অনুরোধ জানিয়ে উপদেষ্টা বলেন, বাংলাদেশের নাগরিক হলে তাদের সসম্মানে ফিরিয়ে নেওয়া হবে। র্যাবের পোশাক পরে একটা যেই ঘটনাটা ঘটছে এটা নিয়েও আমরাও খুবই কনসার্ন। আমরা সর্বোচ্চভাবে চেষ্টা করতেছি এটার সাথে যেই জড়িত আমরা খুব যত তাড়াতাড়ি সম্ভব যেন আইনের আওতায় নিয়ে আসতে পারি। হাই কমিশনার আছে ইন্ডিয়ায়, সেও আমাদের অফিসেও আসছিল, তার সাথেও আমাদের কথা হয়েছে। আমরা বলছি যদি আমাদের দেশের নাগরিক যদি ইন্ডিয়ার থেকে থাকে তাহলে আমরা প্রপার চ্যানেলে পাঠাও, আমরা নিব। কিন্তু তাদের এই জঙ্গলের ভিতরে ফেলায় যাওয়া, নদীর উপরে ফেলায় দেওয়া, একটা লেকের উপরে ফেলায় যাওয়া, এটা কিন্তু কোনো সভ্য দেশের কিন্তু হওয়া উচিত না। নিজ তত্ত্বাবধানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দৈনন্দিন সেবা চালু করার ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেন। তবে সিটি কর্পোরেশনের উন্নয়ন কার্যক্রম বন্ধ থাকবে বলেই জানান তিনি। সকালে গুলিস্তানে নগর ভবনে গণ অবস্থান কর্মসূচিতে তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে সরকার তাকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিচ্ছে না। তবে সরকারের দায়িত্বশীলদের অবহেলা, জনদুর্ভোগ সৃষ্টি এবং শপথ ভঙ্গের কারণে ভবিষ্যতে আইনের মুখোমুখি হতে হবে বলেও সতর্ক করেন ইশরাক হোসেন। যত দ্রুত সম্ভব দায়িত্ব বুঝিয়ে দিয়ে নগর ভবনের অচল অবস্থা দূর করতে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চেয়েছেন তিনি। মেয়র হিসেবে শপথ নেওয়ার আগ পর্যন্ত টানা অবস্থান কর্মসূচির ঘোষণাও দেন ইশরাক হোসেন। দৈনন্দিন যে সেবাগুলো রয়েছে সেই সেবাগুলোকে আমাদের তত্ত্বাবধানে চালু করা হবে, কিন্তু এর বাইরে অন্য কোনো বিভাগ বা অন্য কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য যারা এখানে আছেন তারা অফিস করতে পারবে না। প্রধান ফটকের তালা এটা একটা প্রতীক, এই তালাটা আমরা খুলতে পারছি না। আমরা যদি এখান থেকে পেছনে ফিরে যাই তাহলে পরে একটা গণতন্ত্রের জন্য একটা আঘাত হিসাবে এই উদাহরণ সৃষ্টি হবে, যেটা আমরা কোনোভাবেই আমরা হতে দিতে পারি না। ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় আশঙ্কা দেখা দিয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধের। মধ্যপ্রাচ্য জুড়ে বিরাজ করছে চরম আতঙ্ক, উত্তেজনা। ইরানের আক্রমণে বিপর্যস্ত হয়ে পড়েছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন শহরে রাতভর ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আরও 12 ইসরায়েলি নিহত হয়েছে। ধ্বংস হয়ে গেছে ইসরায়েলের হাইফার জ্বালানি কেন্দ্র সহ বিভিন্ন স্থাপনা। এদিকে ইরানের সঙ্গে চলমান হামলা পাল্টা হামলার মাঝে ইসরায়েলের বড় ধরনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন। অন্যদিকে তেহরান সহ ইরানের বিভিন্ন শহরে ইসরায়েলের পাল্টা হামলায় মারা গেছে বেশ কয়েকজন। তেল বাণিজ্যের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী বন্ধের হুমকি দিয়েছে তেহরান। বিস্তারিত আশিকুর রহমানের প্রতিবেদনে। শনিবার রাতে ইসরায়েল জুড়ে শতাধিক মাঝারি ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। জর্ডান, ইরাক ও সিরিয়ার আকাশ পেরিয়ে ইসরায়েলের জেরুজালেম, হাইফা ও কিরিয়াত শহরে পড়তে থাকে একের পর এক মিসাইল। এমন অবস্থায় ইসরায়েলের আক্রমণে বিপর্যস্ত ও দিশেহারা হয়ে পড়েছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। প্রায় ১৫০০ কিলোমিটার দূর থেকে ইরানের বিপ্লবী গার্ডের ছোড়া মিসাইলে বাত ইয়াম ও রেহেবত শহরে ধসে পড়ে কয়েকটি ভবন। ধ্বংস হয়ে যায় ইসরায়েলের হাইফার জ্বালানি কেন্দ্র। মারা গেছেন বেশ কয়েকজন ইসরায়েলি। এছাড়া খোঁজ মিলছে না ৩৫ জনের। চলমান হামলার মধ্যেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ইরানে হামলা চালাতে ইসরায়েলকে উস্কে দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে ইরানও এসব হামলার পাল্টা জবাব দিতে প্রস্তুত। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইসরায়েলকে ইরানের বিরুদ্ধে চলমান হামলায় সহায়তা করার ব্যাপারে অনেক প্রমাণ রয়েছে। যুক্তরাষ্ট্র এই হামলাগুলোর অংশীদার এবং তাদের এর দায়িত্ব নিতে হবে। এদিকে ইরানের সঙ্গে চলমান হামলা পাল্টা হামলার মাঝে ইসরায়েলে বড় ধরনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরানের অন্যতম ঘনিষ্ঠ মিত্র ইয়েমেন।
রোববার ভোরের দিকে ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে দেশটির সশস্ত্র বাহিনী। অন্যদিকে ইরানের রাজধানী তেহরানে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল। রোববার দুপুরের দিকে তেহরানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে, তবে এই বিস্ফোরণে কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের ঘটনা ঘটেছে কিনা তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। ইরানের স্থানীয় সংবাদ মাধ্যমগুলোতে বলা হয়েছে, দেশটির রাজধানী তেহরানের পশ্চিম ও উত্তর পশ্চিমাঞ্চলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আবারও সচল করা হয়েছে। নতুন হামলা মোকাবেলায় এরই মধ্যে ইরানের সশস্ত্র বাহিনী নানা পদক্ষেপ নিয়েছে।